জয় শ্রীরাম। দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার অবসান এবং শেষমেশ উদ্বোধন হলো শ্রী রাম মন্দিরে। এখানে ফ্রি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। ভাই বিগ ফ্যান শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভিড় দেখুন, লাখো লাখো মানুষ এসছে। 1 মাস হয়ে গেছে মন্দির উদ্বোধন হয়েছে, তারপরেও লাখো লাখো মানুষের ভিড়। এখানে কিন্তু সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এবং দুর্দান্ত সুন্দর হয়। আপনি দেখতে পাচ্ছেন, কোথাও রুম খুঁজে পাচ্ছি না। এখানকার হোটেল ধর্মশালাতে এত ক্যাপাসিটি নেই, এত মানুষ থাকবে কোথায়? রুম পাচ্ছি না, উলিতে গলিতে ঢুকে যাচ্ছি। কনক ভবনের কাছে এসেও রুম খুঁজে পাচ্ছি না। বহু সংঘর্ষ, বহু আর্তনাদ, বহু অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের সবার প্রিয় শ্রী রামলালা ঘরে ফিরেছেন বেশ কিছুদিন অতিক্রান্ত। আজ রামনবমীর শুভক্ষণে সেজে উঠেছে অযোধ্যার পবিত্র ধাম। আমাদের যাত্রা সে পথেই। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ থেকে কিভাবে অযোধ্যা ধাম যাত্রা করবেন, কিভাবে রামলালা দর্শন করবেন, মাত্র 150 টাকায় কিভাবে থাকার ব্যবস্থা হবে, খাওয়ার কি ব্যবস্থা আছে, খরচ কেমন হবে, কতদিনে এই যাত্রা আপনার সম্পন্ন হবে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলি দেখার জন্য ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। কারণ আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সম্পূর্ণ বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যা রাম মন্দির কিভাবে যাত্রা করবেন। পশ্চিমবঙ্গে আমি কেন বললাম, কারণ সকলে কলকাতায় বাস করেন না। রাজ্যের বিভিন্ন স্থানের বহু মানুষ অযোধ্যা ধাম যাত্রা করতে চান, মন্দির দর্শন করতে চান, রামলালা দর্শন করতে চান। তাই কলকাতা, মালদা, নিউ জলপাইগুড়ি ও খড়গপুর থেকে যতগুলি ট্রেন এই অযোধ্যা ধাম যাওয়ার জন্য আছে, সবকটি টাইমিং আমি স্ক্রিনে প্রোভাইড করলাম। আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন, কারণ আমরা সকলে রামলালা দর্শন করতে চাই। আমাদের যাত্রা শুরু হলো হাওড়া থেকে 13009 দুন এক্সপ্রেসে, যেটা রাত 8:30টায় ছেড়ে পরের দিন দুপুর 1:53-তে পৌঁছাবে অযোধ্যা ধাম জংশনে। রাতে রামের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। তো আমাদের শুভযাত্রা শুরু হলো অযোধ্যা ধামের দিকে। আমরা যাচ্ছি এখান থেকে অযোধ্যা রাম মন্দির দর্শনে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং জার্নিটা অল্প বিস্তর জানাবো। এবং শুধু কলকাতা থেকে কেন, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনি যাতে যেতে পারেন অযোধ্যা ধাম রাম মন্দির দর্শনে, তার জন্যই আজকের এই ভিডিও। সম্পূর্ণ ভিডিওতে একদম খুঁটিনাটি তথ্য থাকবে। তো দেখতে থাকুন এবং জয় শ্রী রাম বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো যাত্রা আমাদের শুরু হয়ে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে অযোধ্যার দিকে। আমরা যাচ্ছি রাম মন্দির দর্শনে। বাড়ি থেকে আনা খাবার খেয়ে রাতে ট্রেনে ঘুমিয়ে পড়লাম। ডে 2, ট্রেনে সকাল সকাল সূর্যের আলোতে ঘুম ভাঙলো। তো আমরা চলেছি শ্রী রাম জন্মভূমি অযোধ্যাতে। অযোধ্যা যাওয়ার জন্য কলকাতা থেকে বেস্ট ট্রেন আমার যেটা মনে হয়েছে সেটা হলো দুন এক্সপ্রেস। কারণ সারাদিন আপনি অফিসে থাকবেন, সন্ধ্যেবেলা বাড়িতে পৌঁছাবেন, তাড়াতাড়ি রেডি হয়ে হাওড়া স্টেশনে চলে আসবেন এবং হাওড়া থেকে দুন এক্সপ্রেসে আপনি রওনা দেবেন অযোধ্যা ধামের উদ্দেশ্যে এবং তারপরে আপনার যাত্রা শুরু হবে। আপনারা কিন্তু অযোধ্যাতে 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করতে পারেন এবং ট্যুর প্ল্যান করে আপনার ট্যুরটি এক্সিকিউট করতে পারেন। এবং কত সুন্দরভাবে এইভাবে ট্যুর প্ল্যান করে আমরা ট্যুরটিকে এক্সিকিউট করব, আমরা এটাই জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি 2টি পার্টে হবে এবং পার্ট 3তে আমরা চেষ্টা করব জানাতে অযোধ্যাতে কত কম খরচে আপনি হোটেল পেতে পারেন। অর্থাৎ অযোধ্যার আশেপাশের হোটেল, ধর্মশালা এবং ওখানকার খাওয়া দাওয়ার জায়গাগুলি কী কী বিষয় আসায় সমস্ত কিছু জানবো আমরা থার্ড পার্টে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো চলুন জয় শ্রীরামের জয় বলে আজকের ভিডিওতে আমরা এগিয়ে যাই। আরও একটি কথা বলার, যে অযোধ্যা আসার জন্য আপনি কিন্তু শুধু ট্রেন নয়, আপনি কিন্তু ফ্লাইটও ধরতে পারেন। অযোধ্যাতে নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে এবং কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে সেই এয়ারপোর্টে আপনি পৌঁছে যেতে পারেন 2500 টাকার মধ্যে। মাত্র 2.5 থেকে 3000 টাকার মধ্যে ফ্লাইট কস্টে আপনি কিন্তু কলকাতা থেকে অযোধ্যা পৌঁছে যেতে পারবেন 1.5 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে। তো আপনারা এই অপশানটাও চুজ করতে পারেন অযোধ্যা আসার জন্য। তো আমরা চলে আসলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এরপরে কিন্তু বারাণসী, তারপরে আমাদের অযোধ্যা ধাম। বারাণসী আগেই গেছি এবং বারাণসী ভিডিও চলছে আমাদের রানিং চ্যানেলে পাবলিশ করা হয়ে গেছে। এবার আমরা অযোধ্যা। আমাদের মন কখনো পাহাড় বলে, কখনো বলে সমুদ্র।
কিন্তু অন্তরাত্মা কখনো যেন ডাক দেয় সৃষ্টিকর্তার কাছে। আজ সেই দিন, তাই ছুটে চলেছি ঐতিহ্যবাহী ভারতীয় রেলে কলকাতা থেকে রাম মন্দির। তো এখন আমরা আসলাম কাশীর পবিত্র ভূমি বেনারসে, এবং এরপরে আমরা যাচ্ছি অযোধ্যার দিকে। ঠিক আছে, লোক দেখুন দৌড়াচ্ছে, ট্রেনে উঠবে। আমাদের ট্রেন এই যে, স্লিপারে ভাড়া 445 টাকা আর 3 টায়ারে 1195 টাকা। তো আমাদের ট্রেন ঠিকঠাক টাইমে চলছিল। জাফরাবাদ জাংশনে এসে ট্রেন 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। ট্রেন যাওয়ার নাম নেই, ট্রেন 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। জানি না কখন গিয়ে পৌঁছাবো, এবং পৌঁছে আপনাদেরকে দেখাবো আমরা কোন হোটেলে যাচ্ছি, এবং আজকে রাত্রেবেলা রামলালার দর্শন হয় কি না সেটাও দেখতে হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং অপেক্ষারত আমরা এখানে জাফরাবাদ জাংশনে। বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ, ধনী থেকে গরিব, তিনি সকলের কাছে সমান, কোনো উচ্চ নিচ নেই। তো এখন আমরা আছি আকবরপুর জংশন। এখানে 2 ঘন্টা লেট ট্রেন, এবং আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে ধানবাদ ফিরোজপুর যে ট্রেন, সেটা আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং ট্রেন আমাদের আপাতত 2 ঘন্টা মতো লেট। আমরা আছি আকবরপুর জংশন। এখান থেকে আর 52 কিলোমিটার আমাদের অযোধ্যা ধাম। ঠিক আছে, এরপরের স্টেশন হচ্ছে গোসাইপুর, হ্যাঁ, গোসাইগঞ্জ জাংশন। তো ট্রেন এখন ঢুকছে গোসাইগঞ্জ জাংশনে। তো এটাই লাস্ট স্টপেজ, মানে লাস্ট স্টপেজ বলতে অযোধ্যা ধাম যাওয়ার আগের স্টপেজ এটা। এরপরে অযোধ্যা ধাম। অযোধ্যাতে 2টি স্টেশন আছে, অযোধ্যা ধাম জাংশন আর একটা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। তো অযোধ্যা ধাম জাংশনে নামবেন। এবং আজকে তো প্রচণ্ড লেট হয়ে গেল, তো এখন গিয়েই হোটেল খুঁজে হোটেলে চেক ইন করে তাড়াতাড়ি করে আমরা কিন্তু ছুটবো নয়াঘাটের দিকে। নয়াঘাটে হয় কিন্তু যে সন্ধ্যা আরতি এবং সরজু নদীর তীরে, এবং তারপরে তার পাশেই হয় যে রামকি বাউরি, সেখানে কিন্তু লেজার লাইট শো হয়। তো সেটা দেখব। তারপরে রাত্রেবেলা আমরা যাব আমাদের ওখান থেকে রাম মন্দিরে, শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দির দর্শন করব, এবং আপনাদেরকেও দেখাবো। আপনারা দেখুন, এটা হচ্ছে গোসাইগঞ্জ জাংশন, একদম পুরো ফাঁকা। আমরা বেশ অনেকটা পথ অতিক্রম করে এসে পৌঁছালাম অযোধ্যার পবিত্র ভূমিতে। জয় শ্রীরাম। তো রাম জন্মভূমির পবিত্র স্থান অযোধ্যাতে এখন আমরা চলে এসেছি। আমরা নামলাম দুন এক্সপ্রেসে। আমাদের 2 ঘন্টা লেট করলো ট্রেন। তো এবার তাড়াতাড়ি করে আমরা এখান থেকে বেরোবো স্টেশন থেকে। স্টেশনে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে নতুনভাবে, ভীষণ বড় স্টেশন তৈরি হচ্ছে। এবারে আমরা এখান থেকে বেরোবো, আমরা যাব রাম মন্দিরের দিকে, এবং তার মাঝে কোনো হোটেল দেখে সেখানে হোটেলে ব্যাগপত্র রেখে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো নয়াঘাটে, সরজু নদীর পাড়ে নয়াঘাটে। কিন্তু হয় সন্ধ্যা আরতি এবং তার পাশে রামকি বাউরিতে হয় কিন্তু লেজার অ্যান্ড লাইট শো। তো লেট করা যাবে না, আমাদের ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট করে দিয়েছে। আমরা তাড়াতাড়ি করে স্টেশনের বাইরে বেরোবো এবং আপনাদেরকে স্টেশনটাও দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অযোধ্যা স্টেশনটি যা তৈরি করা হয়েছে তা যে কোনো এয়ারপোর্টকে হার মানাবেই, এমনই তার ঔজ্জ্বল্যতা, ঠিক রঘুপতি নন্দনের মতো তার গরিমা। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা হাঁটা শুরু করলাম মন্দিরের দিকে। 400 মিটার মতো হাঁটতে হবে। তবে আজ সবার প্রথমে প্রয়োজন মাথা গোঁজার জায়গা। আমরা স্টেশনের গলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এবং সামনে গিয়ে মেন রোড পড়বে। মেন রোডের থেকে ডান হাতে যেতে হবে মন্দিরের রাস্তা, এবং ওই রাস্তা দিয়েই আমরা কিন্তু খুঁজবো হোটেল আজ রাত থাকার জন্য। কিন্তু হোটেল খুঁজেই আমাদের তাড়াতাড়ি পালাতে হবে, মানে দৌড়াতে হবে নয়াঘাটের দিকে। স্টেশন থেকে মন্দির কিন্তু প্রায় 800-900 মিটার, একদম মেন মন্দির 800-900 মিটার আপনাকে হাঁটতে হবে। আর একদম স্টেশনের গলিতে আপনি কিন্তু কোনো ধরনের কোনো টোটো ফোটো কোনো কিছু পাবেন না, ই রিক্সা কোনো কিছুই পাবেন না, কারণ মেন রোডে না গেলে এই রোডে ঢুকতে দিচ্ছে না। এই রোডে প্রচণ্ড ভিড়, মানুষ হেঁটেই কিন্তু বাইরে বেরোচ্ছে। এই যে স্টেশনের পাশেই একটা মন্দির মতো দেখতে পাচ্ছেন, ওটা হলো ধর্মশালা, বিড়লা ধর্মশালা। আমরা প্রথমে ওখানে ট্রাই করব যে ওখানে রুম পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছেন গেট, এটা রাম মন্দিরের গেট, আর এই সাইডে আছে বিড়লা মন্দির। আমরা এগিয়ে এই বিড়লা আশ্রমে গিয়ে একটিও রুম খালি পেলাম না। ভিড় দেখুন, লাখো লাখো মানুষ এসছে। 1 মাস হয়ে গেছে মন্দির উদ্বোধন হয়েছে, তারপরেও লাখো লাখো মানুষের ভিড়। মানুষের আস্থা কিন্তু মানে বেড়েই চলেছে দিন দিন রাম মন্দিরের প্রতি। আমরা আসলাম, এবার আমরা একটু হোটেল খুঁজবো প্রথমে। 1-1.5 মাস হয়ে গেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। বর্তমানে মানুষের ঢল বেড়েছে অযোধ্যাতে।
কোথাও রুম পাওয়া যাচ্ছে না। আমরা বিড়লা ধর্মশালাতে গেলাম, ওখানে একটাও রুম নেই। তো এখন আমরা লেট না করে সোজা এগোচ্ছি নয়াঘাটের দিকে। বিশ্বাস করবে না, লাখো লাখো মানুষ এসছে, একটা ই রিক্সা নেই, একটা টোটো নেই, একটা অটো নেই, কিছু নেই। মানে লোক বেশি হয়ে গেছে কিন্তু যানবাহন কম, তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, ব্যাগ নিয়ে এগোচ্ছি। এই যে হনুমানগড়ি। আমরা আশেপাশে রুম পাবো এই চিন্তাভাবনা ত্যাগ করে লতা মঙ্গেশকর চকের দিকে হাঁটতে শুরু করলাম। তবে আমরা প্রথমে যাব সরজু নদীর তীরে, যেখানে আয়োজিত সন্ধ্যা আরতি। আমরা হাঁটছি রামকি পাউড়িতে, যাচ্ছি নয়াঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। সরজু নদীর পাড়ে যে সন্ধ্যা আরতি হয়, সেই সন্ধ্যা আরতি দেখতে একদম ঘাট অবধি যেতে হবে না। এই যে লতা মঙ্গেশকর যে চড়ায়, যে চৌমাথা, তার বাঁ হাত দিয়ে একটা রাস্তা আছে, পায়ে হাঁটা রাস্তা। সেই পায়ে হাঁটা রাস্তা দিয়ে আপনি এগিয়ে যান সেই সন্ধ্যা আরতি ঘাটের দিকে। আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন সন্ধ্যা আরতি ঘাট কোনটা। তো আমরা সেই ঘাটের পাশে চলে এসেছি, আর এটা সেই সরজু নদী বা ঘরঘরা নদী। এটা কিন্তু ঘরঘরা নদী এবং সেটারই নাম সরজু নদী পড়েছে। এই যে দেখুন, ঘাটে সকলে স্নান করছে এবং স্নান করার পরেই তারপরে কিন্তু দর্শন করেন মেইনলি। ঠিক আছে, আমরা ঘাটের পাড়ে চলে এসেছি, এবার যাচ্ছি আমরা সন্ধ্যা আরতি যে ঘাটে হয় সেটি দেখতে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এই নয়াঘাটে যে আরতি স্থান, সেই জায়গাটাতে। এখন বাজে 6:10, এখনও কিন্তু আরতির প্রস্তুতি চলছে, এখনও কিন্তু আরতি শুরু হয়নি, হয়তো 6:30টার দিকে শুরু হবে। তো আমরা একটু আগেই চলে এসেছি টাইম মতো, যদিও ব্যাগপত্র নিয়ে লাগেজ নিয়ে এসেছি। ঠিক আছে, আমি দেখাবো আরতি। সরজু নদীর পাশে সন্ধে 6:30 নাগাদ সন্ধ্যা আরতি শুরু হয়। কাছে বসে সন্ধ্যা আরতি দেখার জন্য বিকেলের মধ্যেই এখানে কিন্তু মানুষজন ভিড় জমান। তো সন্ধ্যা আরতির প্রস্তুতি পর্ব চলছে। এবার বিষয়টা হলো, যদি আপনারা এখানে আরতি করতে চান, আপনারাও কিন্তু এখানে আরতি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এখানে যারা প্রাইস বললো, 4 জনার 2500 টাকা লাগবে এবং সামনে বসার জায়গা দেবে। সামনে যে দেখতে পাচ্ছেন লাল কার্পেট পাতা, ওখানে আপনি বসতে পারবেন এবং সামনে দিকে আরতি দেখতে পারবেন। ওটার জন্য আলাদা টিকিট লাগবে, প্লাস আপনি আরতি যদি করতে চান তাহলেও করতে পারবেন। ঠিক আছে, তো এখনও শুরু হয়নি, 6:30টার সময় শুরু হবে। এই সন্ধ্যা আরতি শেষ হতে না হতেই রামকি পাউড়িতে শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে রামায়ণের ঘটনা সন্ধ্যে 7টা থেকে বর্ণনা করা হয় বিভিন্ন ভিজুয়ালসের মাধ্যমে। সেটি পরে দেখব, আগে সন্ধ্যা আরতিটি দেখে নিই। जैसा विवेक किसमें होगा, कभी परीक्षा करके देखना। हमारे मानस का सूत्र सागर। তো সন্ধ্যা আরতি হয়ে গেল এবং আমরা এখন আশীর্বাদ নিচ্ছি। দারুণ এক সন্ধ্যা আরতি দেখে আমরা রামকি পাউড়িতে চলে এলাম। এবার এখানে দুর্দান্ত লাগছে, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। চারিদিকে আলোক ছটা। সরজু নদীর পাশে এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে কিন্তু ভুলবেন না। এই যে দেখুন, তো সরজু নদীর ধারে রামকি বাউড়িতে আমরা চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছেন আলোর চমক, এটা কিন্তু এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো। যদিও এই সাইডে আলাদাভাবে অনুষ্ঠান হচ্ছে, সেটা কি অনুষ্ঠান বোঝা যাচ্ছে না, এখানে প্রচণ্ড ভিড়। তবে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে এসেছি। এখানে রামায়ণের রামের যে জন্ম থেকে শুরু করে তার বনবাস, তার জীবন, সব কিছু কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে বর্ণনা করা হয় এবং এটা টোটালি ফ্রি। তো এটা একদম মিস করবেন না, এখানে এসে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়বেন এই নদীর ধারে এবং দেখে নেবেন লাইট অ্যান্ড সাউন্ড শো। ঠিক আছে, চলুন। शिव के त्रिशूल की नोक पर टिकी है काशी, उसे ही मांग रहे अविनाशी।
विष्णु ने जो सहर्ष किया प्रदान, काशी नगरी वह पुण्य स्थान, वरुणा और असी दो नदियों के मध्य बसी है काशी। তো আমাদের মোটামুটি এখানে দেখা হয়ে গেল। এইবার আমাদের হোটেল খোঁজা, কারণ হোটেল এখনো খুঁজিনি, লাগেজ নিয়েই ঘুরছি। এইবার আমরা হোটেল খুঁজবো, হোটেলে যাব এবং দেখব কত কমের মধ্যে পাওয়া যায় এবং আপনাদেরকেও রেকমেন্ড করব যদি ভালো হয়। ঠিক আছে, চলুন তাহলে এখান থেকে বেরিয়ে যাই। এখানে রামকথা শেষ, মানে রামায়ণ বেসিক্যালি সেটা শেষ। এবার আমরা যাব হোটেলের দিকে, চলুন। আমরা প্রায় 30 মিনিট এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আবার লাগেজ নিয়ে হাঁটা শুরু করলাম লতা মঙ্গেশকর চকের দিকে। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নামে এই চকের নামকরণ। রাস্তার মাঝে আছে বিরাট বড় এক বীণা। এটা হলো লতা মঙ্গেশকর চড়াই। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা বিরাট বড় বীণা, তো এটাকে লতা মঙ্গেশকর চড়াই বলে। ট্রেন থেকে নেমেছি, তারপরে কিছুই খাওয়া নেই, তবে শ্রীরামের জন্মভূমিতে এসেছি আর খাবার পাবো না। এই যে ফ্রিতে খাবার বিতরণ করছেন, প্রসাদ বিতরণ করছেন, এখান থেকে খাবার পেয়ে গেলাম খিচুড়ি। তো আমরা খাবো খিচুড়ি। এই যে এক হাতে খাওয়া আর এক হাতে ক্যামেরা, সম্ভব নয়, তাই খেয়ে নিই, তারপরে আমরা যাব হোটেলের দিকে। এখানে রাস্তায় টোটো চালাতেই দিচ্ছে না, এত মানুষের ভিড়, আর টোটোতে উঠলেই 20 টাকা, অল্প একটু নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে, কিন্তু এতটা হেঁটে পায়েও যন্ত্রণা করছে। তবে আমাদের ক্ষেত্রেও আমরাও এই 20 টাকার শিকার হলাম। টোটোতে অল্প গিয়েই আমাদের ছেড়ে দিল। আমি এদিক ওদিক হন্য হয়ে হোটেল খোঁজার চেষ্টা করছি, তখন বাজে রাত 8টা। খুঁজতে খুঁজতে চলে এলাম সেই পেছনে কনক ভবনে। রাতে দারুণ লাগছিল এই কনক ভবন, কিন্তু এটা পরে দেখব, তাই সামনের দিকে এগিয়ে চললাম। সকলে দিনের বেলায় কনক ভবন দেখিয়েছে, আমি সন্ধ্যাবেলা রাত্রেবেলা কনক ভবন দেখালাম, কারণ কোথাও রুম খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি প্রথমে যখন উদ্বোধন হয়েছিল 22শে জানুয়ারি, ওর পরপর সময়ে এই জায়গায় ক্যাপাসিটি ছিল এত মানুষের রাখার। আজ আমি 1 মাস পরে এসে যা দেখলাম, এখানকার হোটেল ধর্মশালাতে এত ক্যাপাসিটি নেই, এত মানুষ থাকবে কোথায়? রুম পাচ্ছি না, উলিতে গলিতে ঢুকে যাচ্ছি, কনক ভবনের কাছে এসেও রুম খুঁজে পাচ্ছি না। জানি না কি হবে, আজকে রাত্রেবেলা কোথায় থাকবো, কি হবে কিচ্ছু জানা নেই। এত মানুষের ভিড়, এত মানুষের ঢল এই আস্থার প্রতীক রাম মন্দিরে। ঠিক আছে, তো আমরা এখানে খুঁজছি ধর্মশালা খুঁজে পাই কিনা দেখি, বা হোটেল খুঁজে পাই কিনা। বেশি দাম দিতেও রাজি, কিন্তু পাওয়া যাচ্ছে না কিছুই। চলে এলাম দশরথ মহলে। এটা দশরথ মহল। কনক ভবন থেকে দশরথ মহল ঘুরে বেড়াচ্ছি সব জায়গায়, কিন্তু কোথাও পাচ্ছি না রুম। এই যে দশরথ মহল, রাতের দশরথ মহল। আমরা যাব ভেতরে এবং দেখাবো আপনাদের, তারপরে রুমও খুঁজবো। এখন বাজে 8টা। দশরথের মহল, সত্যি দশরথের মহল, রাত্রেবেলা কি চমৎকার লাগছে দেখুন। এটিও অমায়িক লাগছিল রাতে, কিন্তু আমাদের চিন্তা অন্য। হোটেল না পেলে রাতে রাস্তাতেই থাকতে হবে বা স্টেশনেই রাত কাটাতে হবে, তাই আরও সামনের দিকে এগিয়ে এলাম এবং সামনে এগোতেই দেখলাম হনুমান গাড়ির বড় লাইন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো হনুমান গাড়ি। এই জায়গায় মানে হনুমানকে মানা হয় অযোধ্যার রক্ষক। তো এখানে দর্শন করে তারপরে আপনাকে রাম মন্দির যেতে হবে। তো মানে বাই চান্স আমি ঘুরতে ঘুরতে এখানে হনুমান গাড়ি এখানে চলে আসলাম। এখানে প্রচণ্ড ভিড়, মোবাইল ক্যামেরা নিয়ে ভেতরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রচণ্ড ভিড়, ভেতরে জায়গা ছোট এবং ধীরে ধীরে উঠতে হবে, সময় লাগবে, একটু সময় লাগবে। তবে আমি এখন ঢুকবো না, আমি খুঁজবো হোটেল। মানে এক ভিডিওতে সব হয়ে যাচ্ছে, সব দেখা হয়ে যাচ্ছে, ভেতরে যাওয়া হচ্ছে না কিন্তু সব দেখা হয়ে যাচ্ছে। আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর কিছু না পেয়ে অবশেষে হতাশ হয়ে আবার হাঁটতে শুরু করলাম লতা মঙ্গেশকর চকের দিকে। কিন্তু আর হাঁটতে পারছিলাম না, তাই একটা টোটো ভাড়া নেওয়ার চেষ্টা করলাম। টোটোওয়ালাকেই বলে ফেললাম যে একটা রুম দেখে দিতে হবে। টোটোওয়ালা বলল যে আমাদের নিজস্ব হোটেল আছে, চলুন সেখানেই নিয়ে যাই। যদিও হোটেলটি মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরে, কিন্তু সেখানে গিয়ে অবশেষে একটা রুম পেলাম। তো অনেক খোঁজাখুঁজির পর একটা রুম খুঁজে পেলাম। এটা 1500 টাকা পড়ছে। এখন প্রচণ্ড ভিড়, মানে 1 মাস হয়ে গেছে রাম মন্দির উদ্বোধন হয়েছে, তারপরে এসছি, প্রচণ্ড ভিড়। এখন মানে এই অযোধ্যাতে এত রুম নেই, এত হোটেল নেই, এত ধর্মশালা নেই, যত মানুষ এসছে। তো মাথায় রাখবেন, আগে থেকে অনলাইনে বুকিং করে আসবেন। আমি এই হোটেলের নাম্বার দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু booking.com, অ্যাগোডা বা মেক মাই ট্রিপ যে কোনোভাবে বুকিং করে আসবেন, নাহলে আমাদের মতো ঘুরতে হবে, কিন্তু কষ্ট হবে ভীষণ, কারণ কোনো ধর্মশালাতে রুম খালি নেই এখন এই অবস্থা। ঠিক আছে, তো আমরা এখন আসলাম, এই যে আমাদের রুম, 2-3 জন থাকতে পারবে।
ও আবার বলে রাখি 1500 টাকাতে নন অ্যাটাচ, হ্যাঁ নন অ্যাটাচ বাথরুম আলাদা আছে, যদিও বাথরুম ভালো আছে, আমি বাথরুম দেখাবো, বাথরুমটা বেশ ভালো আছে, কোনো সমস্যা নেই। আমরা নন অ্যাটাচ বাথরুমটা নিয়েছিলাম, তাই 1600 টাকা পড়েছিল একটা রুম, এবং 12টার সময় চেক আউটের জায়গায় আমরা বলেছিলাম যে আমরা বিকেলবেলা 4টের সময় চেক আউট করবো, তো তার জন্য 1600 টাকাতে আমাদের এই রুমটি দিয়েছিল। তবে আরও কমে রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে যদি আগে থেকে বুকিং করেন বা একটু বুদ্ধি করে আসেন, কিন্তু এই রাতে আর খোঁজাখুঁজির কোনো ইচ্ছাই ছিল না, কারণ পায়ে আর জোর ছিল না। রুম নিয়ে কিন্তু আমাদের ভোগান্তি শেষ হলো না, কারণ এখানে খাওয়ার ব্যবস্থা নেই আর সারাদিন খাইও নি, তাই খাওয়ার জন্য আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম কনক ভবনের কাছে। যদি আমাদের এই হোটেল থেকে ভেতর পথে রাম মন্দিরের দূরত্ব 500 মিটার, কিন্তু এই রাতে রাম মন্দির আর খোলা নেই, তাই আজ রামলালার দর্শন হচ্ছে না। কনক ভবনে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে গিয়ে রেস্ট নিলাম এবং এখানেই আজকের যাত্রা কমপ্লিট হলো। রুমের কথা যদি বলা হয় তাহলে এখানে আপনারা মোটামুটি 500 থেকে 600 টাকাতে রুম পেয়ে যাবেন, আর যদি আশ্রমে থাকতে চান তাহলে 150 টাকাতেও পেয়ে যাবেন, কিন্তু সেটার সন্ধান দেব আমি পরবর্তী ভিডিওগুলিতে, তো সেই ভিডিওগুলি দেখতে ভুলবেন না। তবে আজকের ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলবো যে অযোধ্যা ধাম ঘুরতে এলে 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান করলেই কিন্তু আপনি অযোধ্যা ঘুরতে পারেন, এবং এটার সাথে আপনি মথুরা বৃন্দাবন বা বেনারস ভ্রমণটাকে অ্যাড করে নিতে পারেন, তাহলে একবারে সব কিছু ঘোরা আপনার কমপ্লিট হয়ে যাবে। আমরা এই ট্যুরের সাথে মথুরা বৃন্দাবনকে অ্যাড করেছিলাম, যার ভিডিওগুলিও আসবে পরপর নেক্সট পর্বগুলিতে। তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখে নেব রাম মন্দির, দর্শন করব রামলালার, এবং এখানকার যে লোকাল সাইট সিনগুলি আছে সেগুলি দেখে কমপ্লিট করব। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীরাম। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন, আর অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবেন। মা বাবা যারা তীর্থ করতে চাইছেন তাদের কাছে পৌঁছে দেবেন ভিডিওটিকে। তো চলুন আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।